ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 6-এর পঞ্চম লেসন থেকে টেক্সট বইয়ের পড়া নিয়ে চলে এসেছি। তো আমার একটু আপলোড করতে দেরি হলো। তো আমরা আজকে স্টার্ট করছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ তোমার রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন। ঠিক আছে, প্রথমে আমরা স্টার্ট করছি জনপদ থেকে মহাজনপদ। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো, আর সেই জনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তোমার ছোট ছোট রাজ্য। এভাবেই জনশব্দ থেকে জনপদ শব্দটি এসেছিল। আর আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ, অর্থাৎ জনগণ যেখানে পা রাখেন সেটাই হচ্ছে জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে সেটা জনপদ হয়ে ওঠে আর কি। ঠিক আছে, আর তোমার হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে এরকম অনেকগুলি জনপদের কথাই জানতে পারা যায়। সেই সব জনপদগুলি অনেক সময় আবার পরিচিত হতো সেখানকার শাসক বা বংশের নাম অনুসারে। ওই জনপদগুলিতে ভিত্তি করে পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশে কয়েকটি জায়গায় মাটি করে এরকম জনপদের খোঁজও পেয়েছেন। মগধের মতো কয়েকটি জনপদ আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয়েছিল। তো মহাজনপদ বলতে বোঝায় বৃহত্তর তোমার লোকালয়, তবে কার্যত মহাজনপদ বলতে সেই যুগে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে বোঝানো হতো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধ মহাবীরের সমসাময়িককালে আর্যবর্ত ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শক্তির অভাবে 16টি ছোট ছোট রাজ্য পরে বিভক্ত হয়ে গেছিল। এখানে আমরা সেটা জানবো যে তোমার ষোড়শ মহাজনপদ, জৈন বৌদ্ধ সাহিত্য জনপদ বা মহাজনপদের আলোচনা পাওয়া যায়। সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তোমার ভারতীয় উপমহাদেশে এই 16টি যেটা বললাম নাম জানা গেছে, সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়ে থাকে। মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ সবসময় তোমাদের লেগে থাকতো, ওদের মধ্যে একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইতো সবসময়। এইভাবে ক্রমে 16টা মহাজনপদ কমতে কমতে শেষে 4টাতে এসে দাঁড়ায়। আর সেগুলি হলো কি কি না, অবন্তী, বর্ষ, কৌশল ও মগধ। এই 4টি মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করতো। তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকলো তোমার মগধ, এবং সেই মগধই শেষে শক্তিশালী হয়ে উঠল। ঠিক আছে, আর তোমার এই 16টি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে। এবারে মহাজনপদে তোমার শাসন ব্যবস্থা কেমন ছিল না, অধিকাংশই তোমার মহাজনপদই ছিল রাজার শাসন। সেই মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য, কারণ সেখানে রাজার শাসন চলছে। ঠিক আছে, রাজতান্ত্রিক রাজ্যগুলিতে শাসন ব্যবস্থা সবচেয়ে ওপরে ছিলেন কে? রাজা। রাজা বিশেষ কোনো বংশের সদস্য ছিলেন। সেই বংশ পরের বছর পর বছর পর বছর তারা রাজত্ব করত। একসময় তাদের হারিয়ে অন্য বংশের কেউ আবার রাজা হতেন। শাসনের কাজে রাজাকে সাহায্য করত একটি সভা, আর তার সদস্যরা রাজাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন। রাজ্যগুলিতে জমি জরিপ করেও আবার কর সংগ্রহ করা হতো। সেই কর থেকে পাওয়ার টাকাতেই রাজ্যের শাসন খরচা চলত। এরকম একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল মগধ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটি সামান্য এলাকা। আর সেকালে মগধ বলতে এখানকার তোমার বিহারের পাটনা ও গয়া এলাকায় বোঝাতো। তখন মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে হয়ে গেল পাটলিপুত্র। এবারে বলি মগধ রাজ্যের উত্থানের কারণ। কি কারণে না, মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে তোমার মগধ সহজে বেঁচে যেতে পারত। গঙ্গা নদীর পলিমাটি অঞ্চলে কৃষি জমিকে উর্বর করে তুলেছিল। আবার মগধ অঞ্চলে ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত। সেগুলো কিসের কাজে লাগতো না, সেগুলো যুদ্ধের কাজে লাগতো হাতিদের। পাশাপাশি এখানে অনেক লোহা ও তামার খনিও ছিল, ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত তারা। জল ও স্থলপথে মগধের বাণিজ্যও চলতে। এসব সুবিধার ফলে মগধই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। এবারে আমরা জানি কয়েকটা মহাজনপদ আবার অরাজতান্ত্রিক ছিল, সেখানে কোনো রাজার শাসন ছিল না, সেই জন্য সেগুলোকে বলা হতো কি গণরাজ্য। এরকম দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য ছিল মল্ল ও তোমার বজ্জী বা বৃদ্ধি। সাধারণভাবে গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বসবাস করত। তারা নিজেদের রাজ্য অরাজতান্ত্রিক শাসন
বজায় রেখেছিল। গণরাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে তোমার কাজ করতো বা কর্তব্য নির্ধারণ করতো, কিন্তু এখানে নারী ও দাসের ওই আলোচনায় কিন্তু অংশগ্রহণ করতে পারতো না। রাজতান্ত্রিক মহাজন পদগুলির গণরাজ্যগুলিকে দখল করতে চাইতো। এর ফলে গণরাজ্যগুলির মধ্যে 3টি রাজ্য স্বাধীন থেকে গিয়েছিল, বজ্জিদের রাজ্য ও মল্লদের 2টি রাজ্য, কি পাবা ও কুশিনারা। এদের মধ্যে বজ্জিদের শক্তি সব থেকে বেশি ছিল। বজ্জি মহাজনপদটি ছিল মগধের খুব কাছে। বজ্জির শাসন ক্ষমতা ছিল কয়েকটি গোষ্ঠীর হাতে। গৌতম বুদ্ধের সময় বজ্জিরা একজোট হয়ে ও স্বাধীন ছিল। বুদ্ধ নিজেও বজ্জিদের সম্মান করতেন। আর এদের রাজধানী ছিল কোথায়? বৈশালী। বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। গৌতম বুদ্ধ বজ্জিদের একজোট থাকার জন্য বলেছিলেন এবং কয়েকটি নিয়ম পালনের কথাও তিনি বলেছিলেন। আর সেসব নিয়মগুলি দেখে মনে হতো যে তখনকার তাদের আইন কানুন লেখা থাকতো, সেখানে নিরপরাধ মানুষের কিন্তু শাস্তি হতো না। রাজতান্ত্রিক মহাজন পদগুলির সঙ্গে লড়াইয়ের ফলে গণরাজ্যগুলি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল। যুদ্ধের জন্য দরকার হতো অনেক সৈন্যদের জন্য আবার খরচও হতো অনেক। সেই খরচের অর্থ জোগাড় করা হতো কাজের ওপর দিয়ে, প্রজাদের ওপর দিয়ে। আর গণরাজ্যগুলিতে সেই বাড়তি কর আদায় করা সহজ ছিল না, পাশাপাশি সেগুলির মধ্যে গোষ্ঠী বিবাদ লেগে থাকতো, ফলে গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল। এবার আমরা একটু যদি নিচে চলে যাই, আমরা পড়ব নব্য ধর্ম আন্দোলন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি, রাজনীতি বদলাতে শুরু করে। কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের জীবিকা। আর লোহার লাঙলের ব্যবহার বাড়ায়, ফসল উৎপাদন বেড়ে যায়, পাশাপাশি নতুন নগরও এ সময় গড়ে ওঠে। সেগুলি বাসিন্দাদের একটা বড় অংশ ছিল তোমার ব্যবসায়ী ও কারিগর। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আবার ধনীও ছিল। তো সেই সময় তোমার যোগ্য পশু বলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। চাষের কাজে গবাদি পশু প্রয়োজন হতো, তাই যোগ্যে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতিগুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। অথচ নিরাপদ যাতায়াত ব্যবস্থা ব্যবসায়ীর জন্য জরুরি ছিল। ধর্মের নামে বেড়েছিল আড়ম্বর অনুষ্ঠান। হ্যাঁ, আর তারপরে তোমার এইভাবে সমাজে একটা শ্রেণী ভাগ হয়ে গেছিল। তাই জন্য সমাজে নতুন ধর্মের চাহিদা তৈরি হয়েছিল। আর বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতো। অথচ সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখতো কারা? ব্রাহ্মণেরা। ব্যবসা চালাতে গেলে পয়সার লেনদেন ও সুদ খাটানো দরকার পড়তো, কিন্তু সুদ নেওয়া ব্রাহ্মণ ধর্মে তোমার নিন্দার বিষয় ছিল। লোহার তৈরি অস্ত্রশস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল, ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান ক্ষমতা তারা দাবি করতে থাকে। এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছিল। ব্রাহ্মণ ধর্মের বদলে নতুন সহজ সরল একটা ধর্মের খোঁজ তখন শুরু হয়েছিল। সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম, যার মধ্যে প্রধান দুটি ছিল কি? জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। আর ব্রাহ্মণ ধর্মের যজ্ঞ ও আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল এইসব ধর্মগুলি। সহজ সরল জীবনযাপনের ওপরই তারা জোর দিয়েছিল। ব্রাহ্মণ্য ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে অনেক নতুন কথা বলেছিলেন এইসব ধর্মের প্রচারকেরা। নতুন এই ধর্মমতগুলিকে নব্য ধর্ম বা নতুন ধর্ম বলা হয়। এদের এই ধর্মের নতুন ধর্মের ফলে দুটো ধর্ম আগেই বললাম, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মর সৃষ্টি হয়েছিল। তো প্রথমটা জানবো আমরা তোমার জৈন ধর্ম নিয়ে। তো তোমার নতুন তৈরি হয়ে এই ধর্মমতগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম প্রধান ধর্ম। এই ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। হ্যাঁ, আর তোমার তীর্থঙ্কর মানে হচ্ছে তোমার জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তীর্থঙ্কর মানে হচ্ছে তোমার সুখ দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্বাণকারী। জৈন ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। এক্ষুনি বললাম মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। এর মধ্যে তাদের মধ্যে শেষ দুজন হলেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র, তিনি ছিলেন মহাবীরের প্রায় 250 বছর আগেকার মানুষ। আর বর্ধমান মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। বজ্জি জনপদের সঙ্গে লিচ্ছবিদের যোগাযোগ ছিল। 30 বছর বয়সে তিনি সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। টানা 12 বছর অনেক কষ্ট মেনে তিনি তপস্যা করেন। শেষ পর্যন্ত তিনি সর্বজ্ঞানী হন এবং কেবলিন নামে পরিচিত হন।
দীর্ঘ 30 বছর মহাবীর জৈন ধর্ম প্রচার করেন। আনুমানিক 72 বছর বয়সে পাবা নগরীতে অনশন করেন মহাবীর, সেখানে তার মৃত্যু হয়। এখানে একটা টুকরো কথা আছে, চতুর্যাম ও পঞ্চমহাব্রত, এগুলো ইম্পর্টেন্ট, এটা করবে তোমরা। তারপরে আছে এখানে দিগম্বর ও শ্বেতাম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা করবে। এরপর আসি বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল তোমার সিদ্ধার্থ। নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয়েছিল। সিদ্ধার্থ মহাবীরের মতে ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যায় চলে যান। প্রায় 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন। বোধি লাভ করার জন্যই তার নাম হয়েছিল বুদ্ধ। তাই বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হতো বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, এখানে একটা দেখো টুকরো কথা আছে, গৌতম বুদ্ধের প্রথম উপদেশ, এটা তোমরা পড়তে পারো, এটা তোমরা পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। আর বুদ্ধ নিজে শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হতো আর্য সত্য। হ্যাঁ, ওই 4টি উপদেশকে একসঙ্গে চতুরার্য সত্যও বলা হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথাও গৌতম বলেছেন। সে 8টি উপায়কে একসঙ্গে বলা হতো অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে কি? পথ। 8টি পথকে তাই একসঙ্গে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, এরপর বুদ্ধ রাজগৃহে যান, যেখানে মগধের রাজা বিম্বিসার তখন বুদ্ধের শিষ্য হন। বছরে 8 মাস ঘুরে ঘুরে তিনি তার মতামত প্রচার করেন। কৌশল রাজ্যে গৌতম বুদ্ধ টানা 21 বছর ছিলেন। প্রায় 45 বছর ধর্ম প্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্মসংগতিগুলি গুরুত্বপূর্ণ। ধর্মসংগতি অনেকটা ধর্ম সম্মেলনের মতো, সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা একসঙ্গে সমবেত হতেন। বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে সেখানে আলোচনা হতো, আর সংগতিগুলিতে নানা বিবাদের প্রসঙ্গ উঠত। এমন 4টি সংগতির কথা জানা যায়। গৌতম বুদ্ধের মৃত্যুর পরে পরেই প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল। এই যে এখানে একটা তালিকা তৈরি করে দেওয়া হচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, স্থান, শাসনকাল, হ্যাঁ, সভাপতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা, এটাও তোমরা একটু দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এখানে একটা টুকরো কথা দেখো, ত্রিপিটক। বৌদ্ধ ধর্মে ত্রিপিটক হচ্ছে তাদের প্রধান গ্রন্থ। ঠিক আছে, সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার মানে কি? ঝুড়ি। 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছিল। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ তার প্রধান শিষ্যদের উপদেশগুলি সংকলন। বিনয় পিটক বৌদ্ধ সংঘের বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি তার মধ্যে ছিল। অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশ আলোচনা। এগুলি সবই পালি ভাষায় লেখা, এটা তোমরা পড়বে। তারপরে এখানে টুকরো কথা আছে, হিমযান মহাযান, এটাও টিকা হিসাবে আসে, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন আমি এর যে টেক্সটের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। আর তোমরা টেক্সটটা কিন্তু ভালোভাবে ফলো করবে। আর যে তোমাদের টুকরো কথায় যেগুলো বললাম, এখানে আরেকটা আছে দেখো, ত্রিরত্ন। ত্রিরত্নটা মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট এটা, এগুলো আসে প্রায়। হিমযান মহাযান, যেটা এক্ষুনি বললাম। তারপরে এখানে চতুর্যাম ও পঞ্চমহাব্রত, দিগম্বর, শ্বেতাম্বর, এগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এগুলো মন দিয়ে পড়বে। আর সামনে যেহেতু পরীক্ষা, আরও মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আর তোমাদের আমি খুব শীঘ্রই এই যে পরের দিন যদি পারি তো এইগুলো তোমাদের সব আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক, আর মন দিয়ে পড়াশোনা করবে। ভালো থেকো।